মাদারীপুরে কলেজ শিক্ষক হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতার ফাহিম রিমান্ডে থাকা অবস্থায় গুলিতে নিহত। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গুলি উদ্ধার। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হলেও এখনো স্পষ্ট নয় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি সম্প্রসারণের বিষয়টি। দক্ষ কর্মী তৈরি করা সহ অনিয়ম দূর করার পরামর্শ বিশেষজ্ঞদের। রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। মিল মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। ডাল, ছোলা ও চিনির দাম বাড়লেও কমেছে আদা, পেঁয়াজের দর। এবং রাজধানীতে ঈদ কেনাকাটায় বাড়তে শুরু করেছে ছেলেদের পোশাক বিক্রি। সিলেটের মণিপুরি তাতেও ব্যাপক সাড়া ক্রেতাদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের মূল খবরে যাওয়ার আগে একটি জাতীয় গুরুত্বপূর্ণ খবর। মাদারীপুরের কলেজ শিক্ষককে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতার গোলাম সাইফুল্লাহ ফাহিম গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। গতরাতে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় ফাহিমের দেয়া তথ্য অনুযায়ী গতরাতে ওই এলাকায় অভিযান চালায় তারা। ঘটনাস্থলে পৌঁছালে গোলাম সাইফুল্লাহ ফাহিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে বাকিরা পালিয়ে গেলেও ফাহিম নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গতকাল শুনানি শেষে ফাহিমের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। গত বুধবার মাদারীপুরের সরকারি নজিমুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে গুরুতর আহত করে 3 দুর্বৃত্ত। হামলা করে পালিয়ে যাওয়ার সময় গোলাম সাইফুল্লাহ ফাহিমকে আটক করে এলাকাবাসী। পুলিশ একটা আসামি নিয়ে আসছে, মানে একটা লোক নিয়ে আসছে। তো আমরা জানতে পারি যে ওর নাম ফাহিম। আমরা ওকে যখন ও হাসপাতালে আমাদের কাছে আসে তখন ওকে আমরা ব্রড ডেড, দ্যাট মিনস মৃতই পেয়েছি। এবং তার শরীরে বুকে একটা ক্ষত চিহ্ন, হয়তো বুলেটের চিহ্ন হতে পারে, বাকি একটা ক্ষত চিহ্ন, ওই জায়গায় একটা বুলেটের চিহ্ন পাওয়া গিয়েছে। এবার অর্থ বাণিজ্যের নিয়মিত খবর। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও সেদেশে বাংলাদেশের জনশক্তি রপ্তানি সম্প্রসারণের বিষয়টি এখনো স্পষ্ট নয়। সৌদি আরবে 5 লাখ কর্মী নেওয়ার কথা বলা হলেও এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সাথে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে প্রবাসী কল্যাণমন্ত্রী। তবে শ্রমশক্তি রপ্তানির হার আগের তুলনায় বেড়েছে বলেও জানান তিনি। এদিকে জনশক্তি রপ্তানির সুযোগ তৈরি হলেও অন্যতম এই শ্রমবাজার ধরে রাখতে সে দেশের চাহিদা মতো দক্ষ কর্মী পাঠানোর পাশাপাশি অনিয়ম দূর করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রসূন আশিসের রিপোর্ট। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে এ পর্যন্ত জনশক্তি রপ্তানি হয়েছে প্রায় 27 লাখ। 2008 সালে নিষেধাজ্ঞা আরোপ করায় পরের বছর থেকেই দেশটিতে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা কমতে থাকে। সরকারি হিসাব মতে এর আগে প্রতি বছর 1.5 থেকে 2 লাখ বাংলাদেশি সৌদি আরব গেলেও 2009 সাল থেকে এই সংখ্যা নেমে আসে মাত্র কয়েক হাজারে। এ অবস্থায় সৌদি সরকারের আমন্ত্রণে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফর করায় শ্রমশক্তি রপ্তানি নিয়ে সৃষ্ট টানাপোড়েন অনেকটাই কাটবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে সে দেশের চাহিদা মতো দক্ষ কর্মী পাঠানো সম্ভব না হলে শ্রমবাজার ধরে রাখা কঠিন হবে, এমনটাই অভিমত তাদের। নির্দিষ্ট প্রক্রিয়ায় সঠিকভাবে যদি আমরা লোক প্রেরণ করি তাহলে সেই মার্কেটটা কিন্তু বাধাগ্রস্ত হবে না, আমার মনে হয় খুলবে। যেহেতু আমরা দক্ষ শ্রমিক পাঠাতে পারছি না অথবা সেমি স্কিল পাঠাতে পারছি না, এটার মেসেজটা হচ্ছে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আ জব দেয়ার। শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে কাজের ধরন, কর্মী নেয়ার পদ্ধতি সহ সার্বিক বিষয় স্পষ্ট হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। কোন ধরনের শ্রমিক পাঠাচ্ছেন, ওখানকার আপনার ওয়ার্ক কন্ডিশন কিরকম, তার স্যালারি স্ট্রাকচার কিরকম, এরকম কিন্তু আমরা কিন্তু জানতে পারতেছি না। নারী এবং পুরুষ উভয়ের শ্রমিক এর বাজারটা বৃদ্ধি করতে হলে যে এই যে আলোচনাটা হলো, এই আলোচনাটাকে টেনে নিয়ে যেতে হবে। ফরেন মিনিস্ট্রি, এক্সপ্যাট মিনিস্ট্রি, অন্যদিকে হোম মিনিস্ট্রি, প্রত্যেকের কিন্তু একটা ভূমিকা আছে। বেসরকারি খাতের উদ্যোক্তারা জানিয়েছেন কর্মীদের কার্যকরী প্রশিক্ষণের পাশাপাশি অনিয়ম ঠেকাতে সরকারের শক্তিশালী মনিটরিং দরকার। আমাদের লেবার অস্থিরতা, অনিয়ম, খুন খারাপি, সেখানে রাজনীতি এবং এইসব অপতৎপরতাগুলো তারা কোন রকম প্রশ্রয় দেয় না। সেক্ষেত্রে
এই বিষয়গুলো তাদের জন্য অ্যালার্মিং। এদিকে দুদেশের সরকারের পক্ষ থেকে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি জনশক্তি রপ্তানি নিয়ে আসার কথা বলা হলেও কোন পদ্ধতিতে কত কর্মী নেওয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। 5 লক্ষ লোক যাবে, এটা কতদিনে যাবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। একজন মহিলা কর্মীর সাথে একজন পুরুষ কর্মীর যাওয়াটা নিশ্চিত হয়েছে। চলমান পদ্ধতিটাই সর্বোচ্চ খুব ভালো পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা সন্তুষ্ট এবং এই পদ্ধতি আমরা অব্যাহত রাখতে চাই। সৌদি আরবে কর্মী পাঠানো নিশ্চিত হলে কাতার, ওমান সহ অন্যান্য দেশেও জনশক্তি রপ্তানি বাড়বে বলে দাবি প্রবাসী কল্যাণ মন্ত্রীর। কাতার, ওমান, প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। লোক যাচ্ছে। রাজধানীর পাইকারি বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি সর্বোচ্চ 5 টাকা পর্যন্ত। দাম বাড়ার কারণ হিসেবে মিল মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তবে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি রসুনের দাম কমেছে 40 টাকা পর্যন্ত। কমেছে আদা পেঁয়াজের দামও। আর ডাল, ছোলা, চিনির দাম স্থিতিশীল থাকলেও রয়েছে মশলার বাজারে বেশিরভাগ মুদিপণ্যের দর। রাজধানী মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। রাজধানীর অন্যতম বড় এই পাইকারি বাজারে পর্যাপ্ত রয়েছে সব ধরনের চালের সরবরাহ। পরিবহন ব্যবস্থাতেও কোনো সংকট নেই ধান চালের এই ভরা মৌসুমে। এরপরও পারিজা, নাজিরশাইল, গুটিস্বর্ণা আর মিনিকেট সহ সব ধরনের চালের দাম বেড়েছে। বিগত বছরগুলোতে এই সময় চালের দাম নিম্নমুখী হলেও এবার দাম বাড়ার কারণ হিসেবে মিল মালিকদের কারসাজিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এখন তো সিজনের তো দাম বাড়ার কথা না। 23-24 ছিল, এখন 30-31। গুটি সোনা মিনিকেট বাড়ছে বস্তা 100 টাকা, আড়াই চাল বাড়ছে বস্তা 200 টাকা। কেন বাড়াইছে ওদেরকে রিজন জানতে চাইলে ওরা বলে যে ধানের বাজার বেশি। আমরা চালের অর্ডার দিছি 2000 টাকা বস্তা, আসে 2050 কিছু বলার নাই, এদের কাছে আমরা জিম্মি। এদিকে চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 6 টাকা পর্যন্ত দাম কমে ভারতীয় পেঁয়াজ 14 থেকে 15 টাকায় আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 33 থেকে 35 টাকায়। কেজিতে 8 থেকে 10 টাকা কমে আদা বিক্রি হচ্ছে সর্বোচ্চ 35 টাকা দরে। কমেছে রসুনের দামও। পাশাপাশি বিক্রিও অনেকটা কমে গেছে বলে জানালেন পাইকাররা। আমদানি আছে কিন্তু বেচাকিনা কম। সবাই তো রোজা লাগে নেই, স্টক করছে, বেচাকিনা একটু কম। আলু একেভাবে আছে 16.5 টাকা, 16 টাকা কেজি। রসুন কেজিতে কমছে 50 টাকা গত সপ্তাহ থেকে এই সপ্তাহে। চায়না গত সপ্তাহে ছিল 180-90 টাকা ছিল, এই সপ্তাহে হলো 140-50। পাইকারি এই বাজারে কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের ডাল, ছোলা ও চিনির দাম। মসুর ডালে 2-3 টাকা বৃদ্ধি পার কেজিতে। খেসারির ডালে 4-5 টাকা বৃদ্ধি হয়ে গেছে। ছোলা আপনার এই সপ্তাহে এসে আপনার কেজি প্রতি 1 থেকে 1.5 টাকা, 2 টাকার মতো বাড়ছে। ছোলা এখন আপনার 82 থেকে আপনার শুরু করে 88 টাকা। চিনি 100 টাকা করে বাড়ছে বস্তা প্রতি। তবে স্থিতিশীল রয়েছে সব ধরনের সয়াবিন তেল ও মশলার বাজার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নীলফামারীতে যথাযথভাবে বাজার মনিটরিং না হওয়ায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম চাচ্ছেন। এতে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। নীলফামারীর সবকটি উপজেলার ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের কোনোটিতেই পণ্যের মূল্য তালিকা ঝুলানো নেই। এতে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। নিজেদের খেয়াল খুশি মতো পণ্যের দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। তারা বলছেন পণ্যের দাম ওঠানামা করায় সঠিক মূল্য তালিকা ঝুলানো সম্ভব হচ্ছে না। কোথাও কোনো মূল্য তালিকা দেওয়া নাই, আমি দরদাম করে কেনাকাটা করতেছি। যার যেমন খুশি সেই হিসাবে সেই দাম কাস্টমারের কাছ থেকে তারা নিচ্ছে। প্রত্যেকটা মালে যদি রেট করা থাকতো তাহলে হয়তো আমাদের কাস্টমারদের জন্য অর্থাৎ ক্রেতা সাধারণের জন্য অনেক সুবিধা হতো। সকালবে চিনি আনছি 29, এখন বলতে 3000 টাকা বস্তা। তো রেট তো এক থাকতে হয়, আমরা 100 মান দামে বিক্রি করবো। আমাদের দিকে দিয়েছে কাগজ, আমরা এখনো লাগাইনি, বোর্ডটা বাসায় আছে, আমি লাগাবো। ভোক্তা অধিকার যে আইন আছে, আইনটাকে মানার জন্য তাদেরকে এটা করা উচিত এবং দ্রব্যমূল্য যাতে কোনোভাবে যাতে ঊর্ধ্বগতি না হয়, যাতে সহনীয় পর্যায়ে হয়। রাজধানীতে ঈদের কেনাকাটায় বাড়তে শুরু করেছে ছেলেদের পোশাকের বেচা বিক্রি। মার্কেটগুলোতে পছন্দ মতো পাঞ্জাবি, ফতুয়া পেলেও ডিজাইনে তেমন কোনো নতুনত্ব নেই বলে জানালেন ক্রেতারা। তবে বিক্রেতাদের দাবি দেশীয় ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে ফতুয়া পাঞ্জাবিতে নতুনত্ব এনেছেন তারা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। অন্য সময়ের চেয়ে একটু আলাদা উৎসব কেন্দ্রিক কেনাকাটা। ঈদকে সামনে রেখে পাঞ্জাবি কিনতে এসেছেন অনেকেই। কেউ নিজের জন্য, আর কেউ কিনছেন প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য।
উৎসবের এই কেনাকাটায় সম্প্রীতির বন্ধনকেই বড় করে দেখছেন ক্রেতারা। তাই নতুন পাঞ্জাবি হতে হবে আরামদায়ক, এমনটাই বলছেন তারা। কিনছি আমার বাবার জন্য, তো উনি একটু আরামদায়কই পছন্দ করে। কালেকশন মোটামুটি ভালোই, বাট নতুনত্ব একটু কম। পাঞ্জাবি আগের বার থেকে একটু দাম বেশি, দেখছি মামার জন্য আর নিজে কিনবো শীঘ্রই। ছেলের জন্য, ভাইয়ের জন্য নিতে আসছি পাঞ্জাবি। যেটা বেশি পছন্দ হচ্ছে সেটা দামটা আমার একটু বেশি মনে হচ্ছে। আমার শ্বশুরের জন্য, মামার জন্য, এদের জন্য দেখছি আর কি পাঞ্জাবি ফতুয়া। বাজেট করে যেটুকু এসছি ওর মাঝেই পাচ্ছি, পছন্দ হচ্ছে যেটুকু সেভাবেই নিচ্ছি আর কি, সাধ্যের মধ্যে মিলিয়ে। পাঞ্জাবির পাশাপাশি ফতুয়াও কিনছেন অনেকে। কটন আর অ্যান্ডি কটনের ফতুয়াই পছন্দের শীর্ষে রাখছেন তারা। পাঞ্জাবি একটা নিলাম, তাই দেখছি যে পছন্দ হয় একটা ফতুয়া নেব। এই ফতুয়াটা আমি আমার হাজবেন্ডের জন্য কেনা হয়েছে। বাবার জন্য ফতুয়া, পাঞ্জাবি অলরেডি কেনা হয়েছে। এই গিফটের থ্রুতে বেসিক্যালি নিজের ইমোশনকে এক্সপ্রেস করা। সব ধরনের ক্রেতার চাহিদাকে মাথায় রেখেই পোশাকে নতুনত্ব নিয়ে আসা হয়েছে বলে জানালেন বিক্রেতারা। ঐতিহ্যটা আমাদের সম্পূর্ণটাই নিজস্ব, কিন্তু সাইজটার ক্ষেত্রে কিছুটা আলাদাভাবে করা হয়েছে। রেঞ্জটা একটু সবার আয়ত্তের ভিতরে রাখা হয়েছে। আমাদের ফতুয়ার মধ্যে এবার অনেক ধরনের কালেকশন এসছে। বেশিরভাগ সময় হচ্ছে আমাদের কটন আর এন্ডি কাপড়গুলা বেশি প্রাধান্য দেয় কাস্টমার। আগামীতে আরো নতুন ডিজাইনের পোশাক বাজারে আসবে বলেও জানালেন বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জমিতে শুরু করেছে ঈদ বাজার। এই মুহূর্তে ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর নিউ মার্কেটে রয়েছেন সহকর্মী সাজিদ রাজু। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজু। ইমতিয়াজ, আমরা রয়েছি ঢাকার যে নিউ মার্কেটের দক্ষিণ ভবনের দোতলায়। এই জায়গাটাতে আসলে যদি ঈদ কেনাকাটার খবর আপনাদের জানাই তাহলে বলা যায় যে সারা বছরই মোটামুটি কিন্তু এখানকার যে ক্রেতা দর্শনার্থীদের ছোটখাটো একটা ভিড় থাকে। তো ঈদ উপলক্ষে আমরা আজকে যদি পিছনের দিকে আপনি দেখেন তাহলে দেখবেন যে মোটামুটি সকালবেলায় কিন্তু বেশ একটা ভিড় বাড়তে দেখা যাচ্ছে। এবং আমরা সকালে যখন আসি তখন শুরুতে রাস্তার অবস্থা মোটামুটি ফাঁকা ফাঁকা থাকলেও এখন কিন্তু নিউ মার্কেটের ভেতরে ঢুকে কিন্তু চিত্রটি একদমই পুরা ভিন্ন চিত্র আমরা দেখতে পেয়েছি। এখানে যেটি হচ্ছে যে সকাল 10:30টায় মূলত এই মার্কেটটি খোলা হয়, কিন্তু মার্কেট 10:30টায় খোলা হলেও আমরা দেখেছি যে এখানে যারা বিক্রেতা রয়েছেন, যারা ক্রেতা রয়েছেন, দোকানি যারা রয়েছেন, ওই উভয় পক্ষই কিন্তু আমরা দেখেছি যে সকাল 10:30টার আগেই মোটামুটি মার্কেটে চলে এসেছেন। এবং আমরা দেখেছি যে এখানে দোকানিরা যখন তাদের দোকান প্রস্তুতির কাজকর্ম সারছিলেন ঠিক সেই সময় কিন্তু আমরা দর্শনার্থীদের একটি ভিড় এখানে আমরা উপস্থিতি একটা লক্ষ্য করি। এখানে ইমতিয়াজ, ঈদ উপলক্ষে সাধারণত যেটি হয় যে ছেলেদের পাঞ্জাবি এবং অন্যান্য যে কাপড় চোপড় সেগুলোর প্রতি একটা বিশেষ আগ্রহ থাকে, বিশেষ করে পাঞ্জাবি, ফতুয়া, নতুন শার্ট, এগুলোর প্রতি ছেলেদের একটা আকর্ষণ থাকে, বাচ্চাদেরও তাই। এবং একই রকম ভাবে বলা যায় যে নারীদের পোশাকের ক্ষেত্রে সালোয়ার কামিজ এবং অন্যান্য পোশাকগুলো মূলত প্রাধান্য পেয়ে থাকে। ইমতিয়াজ, আমরা দোকানীদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে আজকে 12তম রোজার দিন চলছে, অর্থাৎ ঈদের এখনো বেশ খানিকটা সময় বাকি এবং আগামী মাসের 7-8 তারিখের দিকে হয়তো ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। তো এই পুরো রমজান মাস জুড়ে যেমন কেনাকাটা চলছে, তবে শুরুর দিকে যেটি হয় যে ঈদের কেনাকাটার সঙ্গে কিন্তু অর্থনৈতিক একটা সম্পর্ক জড়িত রয়েছে। যারা চাকরিজীবী তারা মূলত জুন মাসের বেতন পেয়েছেন এবং সেই বেতনের টাকা দিয়ে হয়তো অনেকেই কেনাকাটার কাজকর্ম সারছেন, কিন্তু মূল কেনাকাটা যেটি শুরু হবে সেটি 15 রমজানের পরে, সেরকমই বিক্রেতারা আমাদেরকে জানাচ্ছেন। কারণ হিসেবে তারা বলছেন যে ঈদের একটি বোনাস তারা পাবেন। একই রকম ভাবে যেটি হচ্ছে যে জুলাই মাসের বেতনও সরকারি কর্মচারীদের বেতন এই জুন মাসের 25 তারিখের মধ্যে 26 তারিখের মধ্যে হয়তো তারা পেয়ে যাবেন। আর অন্যদিকে বেসরকারি যারা চাকরি করেন তারাও হয়তো জুলাই মাসের বেতনটি এই মাসের একদম শেষের দিকে বা 1-2 তারিখের দিকে হয়তো পেয়ে যাবেন। তার সাথে রয়েছে বোনাসের একটি যোগ। তো সবকিছু মিলিয়ে অর্থনৈতিক যে সক্ষমতা সেটি পরিপূর্ণ হয়ে উঠবে 15 বা 20 রোজার পরে, এবং তখন কিন্তু বিক্রেতারা তাদের মূল কেনাকাটার কথাটি তারা আমাদেরকে জানাচ্ছেন। ইমতিয়াজ, যেটি হচ্ছে যে আমাদের সামনে এখন যে দোকানটি দেখতে পাচ্ছেন এখানে একটা ছোটখাটো রকমের একটা জটলা আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন বয়সী এবং শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন। আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে তারা আসলে ঈদের
ঈদের কেনাকাটা কেমন উপভোগ করছেন এবং কি কিনছেন সেই সব বিষয়ে একটু জানার চেষ্টা করব। তো যেটি হচ্ছে যে এখানে অনেকে এসেছেন, এরকম একজন ক্রেতার সঙ্গে আমরা একটু জানার চেষ্টা করি যে এই ঈদ উপলক্ষে তার ছোট্ট শিশুটিকে নিয়ে তিনি এসেছেন। আমরা একটু জানতে চাই আপনার কাছে যে আপনি কি কিনতে এসেছেন এবং কার কার জন্য কি কিনবেন? ছেলের জন্য কেনাকাটা করছি। দুটা শার্ট কিনলাম এবং গেঞ্জি কিনবো, প্যান্ট কিনবো, মানে বড় ছেলের জন্য কেনাকাটা করছি, বড় মেয়ের জন্য কেনাকাটা করছি, মানে আমার হাজবেন্ডের জন্য কিনবো আর কি। এখন কেবলমাত্র শুরু হচ্ছে। আপনারা তো মোটামুটি এখন কেনাকাটার কাজটি শুরু করেছেন, তো এই শপিং এ এসে ঈদের আগে আগে জামা কাপড় এবং সেগুলোর মান দাম এগুলো নিয়ে আসলে কেমন? একটু দাম বেশি আর কি, গত বছর যেরকম কিনছি ওর চেয়ে একটু বাড়তি দাম। ইমতিয়াজ, আমরা সাধারণত কথা বলে যেটি জানি যে প্রতি বছরই কিন্তু এই কথাটি আমরা শুনি, এই দুই ধরনের কথা আমরা শুনি। একটি হচ্ছে যে ক্রেতারা বলেন যে দামের দিক থেকে কিছুটা চড়া এবং বিক্রেতারা সেই দাবিটি নাকচ করে দিয়ে অনেক ক্ষেত্রে হয়তো বলেন যে তারা কম দামে দেওয়ার চেষ্টা করছেন। একজন বিক্রেতার সঙ্গে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করছি যে ঈদের কেনাকাটা কেমন জমে উঠেছে, কেমন সাড়া পাচ্ছে? আমাদের আজকে থেকে কালকে মোটামুটি আমরা খুব সাড়া পাচ্ছি, খুব বেচা কিনা আমাদের ভালো হয়েছে। যে পরিমাণ আমরা আশা করছি তার চেয়ে আমরা ভালো বিক্রি করছি। ঈদের তো এখনো বেশ খানিকটা সময় বাকি, তো সামনের দিনগুলোতে কেনাকাটা কেমন হবে? আমরা আশা করছি সামনের দিনগুলিতে মোটামুটি আরো ভালো বিক্রি করবো, মানে কাস্টমার উঠবে। যে পরিমাণ আমরা কালকে আশা করছি তার চেয়ে আমরা ভালো পাইছি, তো হিসাবে আমরা মোটামুটি মনে করতেছি যে আরো ভালো হবে আমাদের। ধন্যবাদ। ইমতিয়াজ, আপনি একজন বিক্রেতার কথা শুনলেন, যেটি হচ্ছে যে মধ্যবিত্তদের শপিং এর জায়গা হিসেবে নিউ মার্কেট কিন্তু বরাবরই একটি আলাদা রকমের প্রাধান্য পেয়ে থাকে আমাদের যারা ক্রেতা রয়েছেন, ক্রেতা সাধারণ তাদের কাছে। তো সবকিছু মিলিয়ে যেটি হচ্ছে যে ঈদের কেনাকাটার আমরা সকালবেলার এই দিনটি মোটামুটি যেটা হচ্ছে যে সকালবেলা দেখে এখানে হয়তো দর্শক সমাগম মাঝারি মানের রয়েছে, তো বেলা যত গড়াবে বিক্রেতারা বলছেন ততই ক্রেতা সাধারণের সমাগম আরো বাড়বে। ইমতিয়াজ, মোটামুটি এই ছিল আমার হাতে এখন পর্যন্ত ঈদ শপিং এর খবর। দর্শক, জমে উঠতে শুরু করেছে রাজধানীর ঈদ বাজার, আর সেই খবরাখবর জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী সাজিদ রাজু। বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন বিষয়ে রাজধানীর সিডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে বক্তব্য রাখছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ঢাকা চেম্বারের সভাপতি ছিলেন, এখন বিল্ড নামে একটি প্রতিষ্ঠানের উনি প্রধান উদ্যোক্তা। তারপরে ওনার পাশে আছেন শাহিন আনাম। আপনারা জানেন শাহিন আনাম মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান। তারপরে আছেন অ্যাডভোকেট সুলতানা কামাল। অ্যাডভোকেট সুলতানা কামাল তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, আইন সালিশ কেন্দ্রের প্রধান ছিলেন সাম্প্রতিককালে, এবং বাংলাদেশের উনি মানবাধিকার কর্মী হিসেবে সকলের কাছে শ্রদ্ধার পাত্র। আমার বাঁ পাশে আছেন মুস্তাক রাজা চৌধুরী। মুস্তাক রাজা চৌধুরী আমাদের বাংলাদেশের না শুধু বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ব্র্যাকের সহসভাপতি, এবং বাংলাদেশের না শুধু না বিশ্বের বিভিন্ন গবেষণায়, বিশেষ করে আপনার মানব সম্পদ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক গবেষণার উনি একজন পথিকৃৎ হিসেবে কাজ করেন, সেহেতু উনি আমাদের আরেকজন এই উদ্যোক্তা গোষ্ঠীর সাথে আছেন। তারপরে আছেন রাশেদা চৌধুরী। রাশেদা কে চৌধুরী সরকারের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, বাংলাদেশের শিক্ষা সম্পর্কিত অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান ক্যাম্পির উনি কর্ণধার। এবং তারপরে আছেন ডক্টর ইফতেখারুজ্জামান। ডক্টর ইফতেখারুজ্জামান বাংলাদেশের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তার প্রধান, এবং তার আপনারা জানেন যে বাংলাদেশের দুর্নীতি বিরোধী আন্দোলনের উনি সম্ভবত সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর আমাদের এখানে। তারপরে আছেন প্রফেসর মুস্তাফিজুর রহমান। প্রফেসর মুস্তাফিজুর রহমান সেন্টার ফর পলিসি ডায়ালগের প্রধান, এবং এই উদ্যোক্তা গোষ্ঠীদের উনি অন্যতম, এবং এই উদ্যোক্তা গোষ্ঠীর মূল সচিবালয় হিসেবে সেন্টার ফর পলিসি ডায়ালগ কাজ করছে। সেই হিসেবে প্রফেসর মুস্তাফিজুর রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং তার সাথে সাথে ফাতেমা ইউসুফ আছেন। ফাতেমা ইউসুফ এই পুরো উদ্যোগের সমন্বয়কারী হিসেবে প্রধান ভূমিকা পালন করছেন আমাদের সেন্টার ফর পলিসি ডায়ালগের সচিবালয়ে। এর বাইরে আপনারা জানেন যে আমাদের জানেন না হয়তো এখন জানাচ্ছি যে বড় কাজ কখনো একা করা যায় না, সবসময় সম্মিলিত এবং যৌথভাবে করতে হয়, এবং সেই জন্য ইতিমধ্যে প্রায় কতজন 30 জনের মতো প্রায়
20 জনের উপরে 20টির উপরে প্রতিষ্ঠান আমাদের সাথে যুক্ত হয়েছেন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে। তার 28টি প্রতিষ্ঠান যুক্ত হয়েছেন এবং এই তালিকা আরো বৃদ্ধি পাবে। অনেকে ইতিমধ্যে এসে পৌঁছেছেন সহযোগী প্রতিষ্ঠানের, অনেকে হয়তো রাস্তায় আছেন, অনেকে আবার কাজে ঢাকার বাইরে আছেন। আমি তাদের নামের তালিকা আপনাদের বলছি। অ্যাকশন এইড বাংলাদেশ, আমি এটা ইংরেজি অক্ষরের ধারাবাহিকতায় বলছি, কোনো গুরুত্বের ধারাবাহিকতায় বলছি না। অ্যাকশন এইড বাংলাদেশ, বাংলাদেশ আদিবাসী ফোরাম, ঢাকা আসানিয়া মিশন, আইন ও সালিশ কেন্দ্র এবং ওনার অ্যাডভোকেট সেলিনা আক্তার এখানে উপস্থিত আছেন। অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ, অ্যাডাব, ওখান থেকে কাউসার আলম কনক উনি উপস্থিত আছেন। তারপরে বাঁচতে শেখা আপনারা জানেন যশোরে একটি বেশ স্বনামধন্য প্রতিষ্ঠান। বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন, বেলা, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, ব্লাস্ট, সেখান থেকে SM রেজাউল করিম উপস্থিত আছেন, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ মহিলা পরিষদ, নেত্রী রাখি দাস প্রকাশত উপস্থিত আছেন। বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার, কেয়ার বাংলাদেশ, ক্যারিটাস বাংলাদেশ, রঞ্জন রোজারিও উপস্থিত আছেন, ধন্যবাদ আপনাকে। কোস্ট ট্রাস্ট, ফেডারেশন অফ এনজিওস ইন বাংলাদেশ, FNB, সৈয়দ মোসাদ্দেক হোসেন উপস্থিত। বাংলাদেশে SDG বাস্তবায়ন বিষয়ে রাজধানীর সিডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে নাগরিক প্ল্যাটফর্ম, আর সেখান থেকে আমরা সরাসরি যোগ দিয়েছিলাম। ঈদ উপলক্ষে সিলেটের লামাবাজার মণিপুরি তাঁতের দোকানগুলোতে বেড়ে গেছে ক্রেতা সমাগম। কেউ কিনছেন নিজেদের জন্য, আবার কেউ সিলেটের বাইরে আত্মীয় স্বজনদের জন্য নিয়ে যাচ্ছেন মণিপুরি শাড়ি। আর ক্রেতাদের পছন্দ মাথায় রেখে বিভিন্ন দামের শাড়ি সাজিয়ে রেখেছেন দোকানিরা। দিগেন সিংয়ের ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল হাদ। ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী, সিলেট বিভাগে তাদের বসতি। ভারতের মণিপুর থেকে আসা এই সম্প্রদায়ের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও আলাদা পোশাক। একসময় মণিপুরি শাড়ি শুধুমাত্র নিজেরা পরলেও এখন এই শাড়ির কদর সব মহলে। লাল, নীল, বেগুনি, হলুদ সহ নানা রং এবং বাহারি ডিজাইনের মণিপুরি শাড়ি ঈদে এখানকার তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে। নগরীর লামাবাজার মণিপুরি তাঁতের দোকানগুলোতে ক্রেতাদের এখন উপচে পড়া ভিড়। ঈদে তো ঘুরতে হয়, এর মধ্যে গরম পড়ছে, সবাই মনে করে আরাম পোশাকটাই ভালো, এর জন্য মণিপুরি পরে। এটার ডিজাইনগুলো অন্য শাড়ি থেকে অন্যরকম, একটু আলাদা। মণিপুরি শাড়ি পরতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। মণিপুরি শাড়ির কদর সিলেটের চেয়েও ঢাকা কিংবা অন্যান্য অঞ্চলে বেশি। স্বজনদের ঈদে উপহার পাঠাতে অনেকে ভিড় করছেন মণিপুরি দোকানে। কালারে অনেক ভালো, দামেও সস্তা। গিফট করবো তো এটা ওই সিলেটের ঐতিহ্যবাহী একটা পোশাক, মণিপুরি শাড়ি কিনতে আসছে। মায়ের জন্য, বৌদির জন্য, ওদের জন্যই কিনে। ওইটা আসলে সিলেটি ঐতিহ্যটাই ধরে রাখে, আর অন্যদেরকে গিফটও করা যায়। ঈদে স্থানীয় ক্রেতা ও পর্যটকদের কথা মাথায় রেখে দ্বিগুণ কালেকশন রেখেছেন ব্যবসায়ীরা। আর বিক্রি ভালো হয় স্বস্তির ছাপ তাদের মাঝে। পার্মানেন্ট কাস্টমার আছে, অনেকেই ঢাকা থেকে অর্ডার আছে, যারা কিনে নিয়ে গেছে ওরা অর্ডার দেয়, ওরা এইরকম যা বলে দেয় দাম, কালার কম্বিনেশন, আমরা পাঠাইয়া দিই। টুরিস্টরা হচ্ছেন আমাদের মূলত মণিপুরি শাড়ির ক্রেতা, বাইরে অনেক শাড়ি বাইরে যায়। সাধারণ মণিপুরি শাড়ি বিক্রি হচ্ছে 1150 থেকে 2000 টাকার মধ্যে, আর মৈরাঙের শাড়ির দাম 3500 থেকে 5000 টাকা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। 10 রমজানের পর থেকে জমে উঠতে শুরু করেছে চাঁদপুর ও নীলফামারীর ঈদ বাজার। ঈদ যতই এগিয়ে আসছে, চাঁদপুরের বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় ততই বাড়তে শুরু করেছে। দিনের বেলায় ক্রেতার ভিড় কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠছে শহরের শপিং মল ও শোরুমগুলো। 15 রোজার পর থেকে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। নীলফামারীর সৈয়দপুর বাজারে ফুটপাতের দোকানীদের ঈদ কেনাকাটায় অতিরিক্ত চাপ কমাতে সৈয়দপুর শেরেবাংলা সড়কের শিল্প সাহিত্য সংসদের খোলা চত্বরে শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে ঈদের নতুন অস্থায়ী বাজার। সৈয়দপুর পৌর মেয়র অস্থায়ী এই ঈদ বাজারের উদ্বোধন করেন। বাংলাদেশে SDG বাস্তবায়নের বিষয়ে রাজধানীর সিডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে নাগরিক প্ল্যাটফর্ম। সেখানে বক্তব্য রাখছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা আবারও চলে যাচ্ছি সেখানে। ধরিয়ে দেওয়ার কাজের ভিতরে আমরা থাকব। দ্বিতীয়ত হলো বাংলাদেশে এই পর্যন্ত বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের অগ্রগতি আমরা লক্ষ্য করি, সেই অগ্রগতিকে লক্ষ্য করারকে আমরা পরিবীক্ষণ করার জন্য আমরা চেষ্টা করব। জনগণের সাথে প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমে বিভিন্ন নীতি ভিত্তিক
আলোচনা পর্যালোচনা যে সংলাপ ইত্যাদি ঢাকা এবং ঢাকার বাইরে আমরা করব। পেশাজীবীদের সচেতনতা বৃদ্ধি এই লক্ষ্যে এবং তাদের কার্যক্রমকে শক্তিশালী করার জন্য সেটার জন্য আমরা এখানে অবশ্যই চেষ্টা করব। এবং যেটা করার সময় সবচেয়ে বড় হবে যে সমস্ত প্রতিষ্ঠানকে এই ব্যাপারে যুক্ত হওয়ার জন্য কিভাবে একটি পথ দেওয়া যায়, কিভাবে একটি জায়গা করে দেওয়া যায়, সেই জায়গা করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। সব শেষে যেটা আমরা বলতে চাচ্ছি যে এখানে 18টি অভিষ্ট আছে এই এজেন্ডার, 269টি এর লক্ষ্য আছে, কিন্তু সবগুলোতেই আমরা সমানভাবে সমন্বিতভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার ভিতরেও আমাদের সবচেয়ে আগ্রহের জায়গা যেটা রয়েছে সেটা হলো অভিষ্ট নম্বর 16। অভিষ্ট নম্বর 16 যেখানে আইনের শাসনের কথা বলা হয়েছে, সুশাসনের কথা বলা হয়েছে, মানবাধিকারের কথা বলা হয়েছে, স্বচ্ছতা জবাবদিহিতার ভিতরে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সেই জায়গাতে আমাদের আগ্রহটা বেশি। কারণ হলো আমরা মনে করি যে উন্নয়নের যে স্তম্ভটি আছে, তারপরে সামাজিক যে স্তম্ভটি আছে এবং পরিবেশের যে স্তম্ভটি আছে, এই স্তম্ভ তিনটির উপর দাঁড়িয়ে আছে এই কর্মসূচিতে। এই তিনটি কার্যকর হবে না যদি সুশাসন, মানবাধিকার, আইনের শাসনের বিষয়টি গুরুত্বের সাথে যদি আমরা এই তিনটির সাথে অন্তর্ভুক্ত না করি, তাহলে আমরা তিনটিতে দেখব আমাদের নির্দিষ্ট একটা দেখারও একটা পদ্ধতি থাকবে। এই পদ্ধতিতে আমরা দেখব এবং সেই পদ্ধতিতে বলা বাহুল্য সবচেয়ে বড় অংশ উদ্যোক্তা বা অংশীজন আমরা মনে করি আমাদের মিডিয়ার ভাই বোনেরা। কারণ মিডিয়ার সহযোগিতা, সহমর্মিতা এবং প্রত্যক্ষ অংশগ্রহণ ব্যতিরেকে এই কাজটি করা আমাদের পক্ষে সম্ভব না। সেই জন্য দেখুন, আমাদের এই উদ্যোগটি চিন্তা করার পরে প্রথম জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে আজকে সকালে আমরা প্রথম এসেছি। সেই জন্য আপনাদের ধন্যবাদ। যদি একটি কোনো স্লোগান দিয়ে আমরা এই পুরো জায়গাটাকে বুঝতে চাই, তাহলে সেটা আন্তর্জাতিক স্লোগান যেটা আছে সেই স্লোগানটাকে আমরা বাংলাদেশের প্রেক্ষিতে গ্রহণ করতে চাই। সেটা হলো লিভ নো ওয়ান বিহাইন্ড, অর্থাৎ বাংলাদেশের একটি মানুষকেও পিছনে ফেলে রেখা যাবে না। বাংলাদেশে এসডিজি বাস্তবায়নের বিষয়ে রাজধানী সিডাপ মিলনায়তন এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে নাগরিক প্ল্যাটফর্ম। সেখানে বক্তব্য রাখছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরি স্বর্ণের দাম 1225 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জুয়েলার্স সমিতি বাজুস। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় বাজুস। আন্তর্জাতিক বাজারের সাথে সোনার দাম সমন্বয় করতেই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। নতুন দামে প্রতি ভরি 22 ক্যারেট সোনা 47,123 টাকা, 21 ক্যারেট সোনা 45,023 টাকা, 18 ক্যারেট সোনা 38,608 টাকায় বিক্রি হবে। এর আগে গত 31 মে প্রতি ভরি সোনার দাম 1,516 টাকা কমিয়েছিল বাজুস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 15 কেজি ওজনের স্বর্ণের বার ও স্বর্ণালংকার সহ দুজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড হয়ে TG321 ফ্লাইটে আসা দুই সহোদরের কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের চ্যালেঞ্জ করেন। পরে তল্লাশিতে তাদের শার্টের নিচে বিশেষভাবে তৈরি বেল্টের পকেটে প্রায় 5 কেজি ওজনের বার ও প্রায় 10 কেজি স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য 7,25 লাখ টাকা। এই বছর 2016 সালের এটা একটা ব্যতিক্রম কেস, আর এটা আরো ব্যতিক্রম। এই প্যাসেঞ্জারগুলো দুইজনই আসছে, এরা আপন দুই ভাই এবং এরা দুইজনের বাড়ি গাজীপুরে এবং এরা আসছে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড হয়ে ট্রানজিট প্যাসেঞ্জার। সিঙ্গাপুরে সাধারণত গোল্ড আমরা জানি যে থাইল্যান্ড থেকে তুলনামূলকভাবে কম আসে এবং এর একজন প্যাসেঞ্জার আছে যে অনেকবার ট্রাভেল করছে এবং সে আমাদের কাছে স্বীকার করছে সে একাধিকবার এই কাজ করছে। রাজধানীতে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার শাহজাহানপুরের খিলগাঁও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিসমিল্লাহ নামের এক খাবার হোটেলে পচা ও বাসি খাবার সংরক্ষণ করায় হোটেলের মালিককে 30,000 টাকা জরিমানা করা হয়। পরে খিলগাঁও কাঁচা বাজারে অভিযান চালায় মোবাইল কোর্ট। একটি মাংসের দোকানে ওজনে কম ও অতিরিক্ত দাম রাখায় 3,000 টাকা জরিমানা করা হয়।
দেশের বিভিন্ন নদীবেষ্টিত জেলায় 14টি ঘাট, নারায়ণগঞ্জের পানগাঁওয়ে নতুন একটি কার্গো টার্মিনাল স্থাপনে স্বল্প সুদে $360 মিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানানো হয়। এ অর্থে সদরঘাট, নারায়ণগঞ্জ, চাঁদপুর এবং বরিশালের 4টি প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণ এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ কার্গো টার্মিনাল সংস্কারের কাজ করা হবে। ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার এই অর্থ-ছাড়ের বিষয়ে একটি বিল পাশ করে বিশ্বব্যাংক। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ভারত, নেপাল ও ভুটানের সাথে নৌপথে আঞ্চলিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি বাংলাদেশে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সক্ষমতা বাড়বে বলে ওয়েবসাইটে উল্লেখ করা হয়। এবার দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে অনুষ্ঠেয় গণভোটের আগ মুহূর্তে জোট থেকে দেশটির বের হয়ে যাবার পক্ষে সমর্থন বাড়ছে। সবশেষ পরিচালিত দুটি জনমত জরিপে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবার পক্ষে মত দিয়েছে বেশিরভাগ ব্রিটিশ। জনমত জরিপের এমন ফল প্রকাশের পর ব্রিটেনে বের হয়ে গেলে ইউরোপীয় ইউনিয়নে টিকে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জোটের নেতারা। এদিকে ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে দ্বিধাবিভক্ত দেখা দিয়েছে ব্রিটিশ বিশেষজ্ঞদের মধ্যেও। ব্রেক্সিট বিষয়ে 23 জুন গণভোটের এক সপ্তাহ আগে আরেকটি জনমত জরিপ প্রকাশ করল ব্রিটেনের দুইটি সংস্থা। প্রায় 53% ব্রিটিশ এখন ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়নের বাইরে দেখতে চান বলে জানিয়েছে জনমত জরিপকারী এই দুটি সংস্থা। অন্যদিকে 47% মতামত এখনও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে। এর মাধ্যমে স্পষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগ ব্রিটিশ এখন ইউরোপীয় ইউনিয়নে আর থাকতে চাইছেন না। এর আগে আরেকটি জনমত জরিপে অন্য 3টি সংস্থা জানিয়েছিল ব্রেক্সিটের পক্ষেই বেশিরভাগ জনগণের মত। এই জরিপের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রিটেনের বেশিরভাগ প্রবীণ চান ইউরোপীয় ইউনিয়নেই থাকুক ব্রিটেন, কিন্তু এর উল্টো মত দিয়েছেন দেশটির তরুণরা। তবে আইসিএম ও ইউগভ পরিচালিত দুইটি জরিপে দেখা যায় 11% ভোটার এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। এই সিদ্ধান্তহীন ভোটাররাই যুক্তরাষ্ট্রের চূড়ান্ত ভাগ্য নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদি আমরা ফলাফলের দিকে তাকাই তবে দেখব বেশ কিছু বিস্ময়কর চিত্র এখানে উঠে এসেছে। 18 থেকে 34 বছর বয়স্ক ব্যক্তিরা ব্রেক্সিটের পক্ষেই মত দিয়েছেন। সেই সঙ্গে আরো একটি বিষয় সামনে এসেছে, আমাদের জনগণ আর রাজনৈতিক ব্যক্তিদের বিশ্বাস করেন না। এদিকে জনমত জরিপের এমন ফলাফল প্রকাশের সাথে সাথে ইউরোপীয় ইউনিয়নের টিকে থাকা সহ বিশ্ব স্থিতিশীলতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জোটের নেতারা। জোট থেকে ব্রিটেন বেরিয়ে গেলে পুরো বিশ্ব অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট জন-ক্লদ জাঙ্কার। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করলে ভয়ঙ্কর ব্যাপার হবে। পুরো বিশ্বকে এই বিষয়টিকে পাশ কাটাতে হবে। আমরা অনেক সমস্যার মধ্যে আছি। এমন কোন সমস্যায় আর পড়তে চাই না যা শুধু ক্ষতি ডেকে আনবে। আশা করি আমার ব্রিটিশ বন্ধুরা বিষয়টি বুঝবেন। এদিকে ব্রেক্সিটের কারণে বিশ্ব অর্থনীতির বাজার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ব্রিটেনের কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক অব ইংল্যান্ড। গত 2 মাসে দেশটির প্রায় 6,000 কোটি পাউন্ড বের হয়ে অন্য মুদ্রায় রূপান্তরিত হয়েছে, যা এর 6 মাস আগে ছিল মাত্র 200 কোটি পাউন্ড। অন্যদিকে ব্রিটিশ পাউন্ডের দামও এখন পড়তির দিকে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। শাশ্বত সত্য, সময় সংবাদ। পেট্রোবাস তেল কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করেছেন ব্রাজিলের পর্যটন মন্ত্রী হেনরিক এদুয়ার্দো আলভেজ। বর্তমানে অন্তর্বর্তী পিএমডি-বিটি সরকার থেকে এ নিয়ে 3 জন মন্ত্রী পদত্যাগ করলেন। প্রেসিডেন্ট মিশেল টেমার্স সহ 20 জন নেতার বিরুদ্ধে বুধবার দুর্নীতির অভিযোগের বিভিন্ন তথ্য প্রমাণ প্রকাশ করেন সুপ্রিম কোর্ট। রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান পেট্রোবাসের সাবেক নির্বাহী প্রধান সার্জিও মাচাদো তাদের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করেন। টেমার ও আলভেজ দুজনেই নির্বাচনী প্রচারণার জন্য পেট্রোবাস থেকে অবৈধ উপায়ে বিপুল অঙ্কের অর্থ দাবি করেছিলেন বলেও দাবি সার্জিওর। তবে এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন টেমার ও আলভেজ। আলভেজ বলেন, নির্বাচন কমিশনের অনুমোদন ক্রমে তিনি নির্বাচনী প্রচারণায় সরকারি চ্যানেল ব্যবহার করেছেন। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে কার্বোনেটেড জাতীয় কোমল পানীয়ের উপর সোডা ট্যাক্স ধার্য করল বিল পাশ করেছে প্রদেশটির কাউন্সিল চেম্বার। এ বিল পাশের পর এখন প্রত্যেক কোম্পানিকে প্রতি লিটার কোমল পানীয়তে 50 সেন্ট কর দিতে হবে। এর ফলে প্রতি বছর 9 কোটি মার্কিন ডলার অর্থ বেশি পাওয়া যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় গণমাধ্যম। এদিকে এই ট্যাক্স থেকে পাওয়া সকল অর্থ প্রদেশটির শিক্ষা খাতে বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে ডেমোক্রেটিক মেয়র জিম কেন্নি। সোডা ট্যাক্সের প্রস্তাব যুক্তরাষ্ট্রের 30টি অঙ্গরাজ্যে প্রত্যাখ্যান করেছে। তবে একই ধরনের কর ব্যবস্থা শুধু ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেরকেলিতে রয়েছে। এদিকে এ ধরনের কর ব্যবস্থা দরিদ্র মানুষ, ছোট কোম্পানি ও ব্যবসায়ীদের বিপদে ফেলতে পারে বলে জানিয়েছে দেশটির অর্থনীতিবিদরা।
is only supposed to be paid on sugar-sweetened beverages, and the soda distributor is the one who's supposed to pay. Distributor can be passed down to the consumer in the form of higher drink prices or even a soda surcharge. The retailer just can't charge a tax because technically they keep that. আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। মাদারীপুরে কলেজ শিক্ষক হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতার ফাহিম রিমান্ডে থাকা অবস্থায় গুলিতে নিহত, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গুলি উদ্ধার। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হলেও এখন স্পষ্ট নয় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি সম্প্রসারণের বিষয়টি। দক্ষ কর্মী তৈরি করা সহ অনিয়ম দূর করার পরামর্শ বিশেষজ্ঞদের। রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম, মিল মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। ডাল, ছোলা ও চিনির দাম বাড়লেও কমেছে আদা, পেঁয়াজের দর। এবং রাজধানীতে ঈদ কেনাকাটায় বাড়তে শুরু করেছে ছেলেদের পোশাক বিক্রি। সিলেটের মণিপুরি তাতেও ব্যাপক সাড়া ক্রেতাদের। এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।